আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমরা একটি বিশেষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তবে এই অঙ্গাণুটি কিন্তু প্রাণী কোষে নেই, উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গাণু। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাই। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের আলোচিত কোষীয় অঙ্গাণুটি কি, বা আমাদের আজকের ক্লাসের আলোচিত টপিকটি কি। আমরা এখানে এটা কোষকে দেখতে পাচ্ছি এবং কোষের একে একে বিভিন্ন রকম অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা যদি আজকের কোষীয় অঙ্গাণুটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এটি নিয়ে আমরা বলতে পারি যে খাদ্যের জন্য জীবের মধ্যে প্রতিনিয়ত কি হয়, সংগ্রাম করতে দেখা যায়। প্রাণী উদ্ভিদের সাথে কি করছে, সংগ্রাম করছে। প্রাণী প্রাণীর সাথে সংগ্রাম করছে। প্রতিনিয়ত আমরা বেঁচে থাকার জন্য, এই খাদ্য সংগ্রহের জন্য, খাদ্য গ্রহণের জন্য সংগ্রাম করে থাকি। কিন্তু আমাদের উদ্ভিদ কোষের মধ্যে এমন একটা অর্গানেলস রয়েছে যে কি করতে পারে, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এবং সেটি কোন প্রক্রিয়ায়? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সে কি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে সেই অঙ্গাণুটির নাম কি, যে বিশেষ অঙ্গাণুর উপস্থিতিতে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে? আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, এটি প্লাস্টিড। নাম বলেছি আমরা প্লাস্টিড। এবং আমরা এই প্লাস্টিড সম্পর্কে এর আগেও বিভিন্ন রকম ধারণা পেয়েছি। বিশেষ করে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, সেই কোষীয় অঙ্গাণুগুলোর ক্ষেত্রে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন অঙ্গাণুর সময়ে আমরা এই বিষয়টি আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে প্লাস্টিডের একেবারেই এর অভ্যন্তরীণ গঠন, এর রাসায়নিক গঠন, এর ভৌত গঠন, এর প্রকারভেদ, প্রকৃতি এবং উদ্ভিদ দেহের ক্ষেত্রে কিভাবে এগুলো কাজ করে, সেই ইম্পর্টেন্স বা গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি শুরুতে আলোচনায় চলে যাই, যে সর্বপ্রথম একজন সায়েন্টিস্টকে আমরা দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে কি শিম্পার। সায়েন্টিস্ট শিম্পার 1883 সালে, মনে রাখতে হবে এই সালগুলো অনেক সময়, এবং সায়েন্টিস্টরা যারা প্রথম অবজার্ভ করে বা এটা দেখে, আবিষ্কার করে, অথবা যারা নেমিং করে, নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদেরকে অনেক সময় পরীক্ষা আসে, এটা আমরা জানি। তাহলে ইনি কি করেন, যে সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করেন। সবুজ বর্ণের প্লাস্টিড, যাকে আমরা বলছি হলো ক্লোরোপ্লাস্ট। এই সবুজ বর্ণের প্লাস্টিড প্রথম আবিষ্কার করেন 1883 সালে কে? মিস্টার শিম্পার। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সর্ববৃহৎ যে অঙ্গাণুটি রঞ্জক পদার্থ ধারণ করে, আমরা তাকে কি বলছি? প্লাস্টিড বলছি। যে প্লাস্টিডকে সংজ্ঞায়িত করতে হয়, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ যে অঙ্গাণুটি কি করে, রঞ্জক উপাদানকে, রঞ্জক পদার্থকে কি করে ধারণ করে থাকে। এবার আমরা আসলে প্রকারভেদ নিয়ে আলোচনা করি। আমরা বলছি যে যেগুলো একেবারে বর্ণহীন তাদেরকে আমরা বলেছি হলো কি লিউকোপ্লাস্ট, এবং যেগুলো বর্ণযুক্ত সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেগুলো বর্ণযুক্ত কিন্তু শুধুমাত্র সবুজ বর্ণযুক্ত তাদেরকে আমরা বলেছি হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই তিন ধরনের প্লাস্টিডই আমরা উদ্ভিদ দেহের মধ্যে দেখতে পাই। বিশেষ করে লিউকোপ্লাস্ট গুলো হচ্ছে বর্ণহীন, এবং ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে রং, এগুলো বর্ণযুক্ত, এবং ক্লোরোপ্লাস্ট এটি হচ্ছে কি সবুজ বর্ণের প্লাস্টিড, যার মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এটি আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যদি লিউকোপ্লাস্টের কথা বলি, উদ্ভিদের যে অংশের মধ্যে আলো পৌঁছায় না, সেখানে কি হয়? প্লাস্টিড গুলো সেখানে বর্ণহীন হয়ে পড়ে, মানে সেখানে কোনো বর্ণ থাকে না। আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদের এই অংশগুলোর মধ্যে কি আলো পৌঁছায় না, এবং এগুলো কি বর্ণহীন অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা বলছি যে লিউকস মানে বর্ণহীন, উদ্ভিদের বর্ণহীন অংশে, অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে লিউকোপ্লাস্ট থাকে। যেমন মূল, ভ্রূনিম্নস্থ কাণ্ড, এগুলোর মধ্যে হলো এগুলো দেখা যায়। এগুলো কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে। লিউকোপ্লাস্ট গুলোর মূল কাজ খাদ্য সঞ্চয় করা। অর্থাৎ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করবে, তৈরিকৃত খাদ্যগুলো লিউকোপ্লাস্টে গ্লুকোজ আকারে বা স্টার্চ আকারে এগুলো কি করে জমা হয়ে থাকে বা সঞ্চিত হয়ে থাকে। এগুলো এদের কাজ। এরপর আমরা বলছি হলো ক্রোমোপ্লাস্ট। আমরা বিভিন্ন রকম রঙিন বীজ, রঙিন পাতা, রঙিন সবজি, এবং আমরা
বিভিন্ন রকম ফলমূল দেখে থাকি। এই যে পৃথিবীকে রঙিন করেছে, পৃথিবীকে বৈচিত্র্যময় করেছে, এটি কে করেছে? ক্রোমোপ্লাস্ট। স্রষ্টা ক্রোমোপ্লাস্টের ভিতর দিয়ে পৃথিবীকে রাঙিয়েছে, পৃথিবীকে নানা রঙে সাজিয়েছে। মূলত ক্রোমোপ্লাস্টের অভ্যন্তরে বিভিন্ন রকম বর্ণকণিকা থাকার কারণেই আসলে এই ধরনের আমরা অবস্থা দেখে থাকি। তাহলে রঙিন অর্থাৎ সবুজ বর্ণবাদে প্লাস্টিডকে আমরা বলছি ক্রোমোপ্লাস্ট। ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ পাতা এবং গাজরের মূল, এগুলোর মধ্যে এগুলো দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের কারণেই এর মধ্যে যে বর্ণকণিকা থাকে, এই কারণেই কি হয়, এখানে যে প্লাস্টিড সেটি রঙিন হয়ে থাকে। এবং ফুলের পাপড়ি এগুলো রঙিন হওয়ার কারণে কি ঘটে, এখানে পরাগায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ক্রোমোপ্লাস্টের একটি কাজ হচ্ছে কি, যে এর কারণে পরাগায়ন ঘটে এবং ফল ও বীজের বিস্তরণ ঘটে থাকে। আমরা এই যে বড় আকারের কি দেখতে পাচ্ছি, একটি ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি বা প্লাস্টিড দেখতে পাচ্ছি। সবুজ বর্ণের প্লাস্টিড কিন্তু আমরা কি বলেছি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের বাইরে আমরা কি এর আবরণী দেখতে পাই, ভেতরে আমরা কতগুলো কি দেখতে পাচ্ছি, গ্রানা দেখতে পাচ্ছি। আমরা এই যে বিভিন্ন ডিস্ক বা ঢাক আকৃতির, চাকতি আকৃতির গঠন, এদেরকে আমরা বলেছি কি, গ্রানা বলেছি। এবং প্রত্যেকটা ডিস্ক এদেরকে আমরা বলছি হলো থাইলাকয়েড। এর ভেতরেই মূলত কি থাকে, ক্লোরোফিল থাকে, এবং যার মধ্যে হলো ফটোসিনথেসিস ঘটে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল সেন্টার হচ্ছে কি, এই জায়গাগুলো হচ্ছে এদের মূল সেন্টার। তো আমরা এগুলোর সাথে একটু বিস্তারিতভাবে পরিচিত হয়ে নেব। তাহলে এই ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কি বলেছি, হলো ক্লোরোপ্লাস্ট বলেছি। এবং এই ক্লোরোপ্লাস্টের গঠনটাই আমরা আজকে ডিটেলসটা আলোচনা করব। মূলত ক্লোরোপ্লাস্ট কোন কোন জায়গায় থাকে? সর্বপ্রথম এটি পাতার মধ্যে থাকে, যেহেতু সবুজ পাতা। এবং এর মধ্যে কি আছে, কাণ্ডে থাকে, কচি কাণ্ডের মধ্যে এগুলো থাকে। ফলের মধ্যে থাকে, কাঁচা ফল যেগুলো তাদের মধ্যে থাকে। এবং ফুলের মধ্যেও থাকে। এমন কিছু ফুল আছে যেগুলোর পাপড়ি কি ঠিক এরকম, এই ধরনের সবুজ বর্ণের হয়ে থাকে, সেই ধরনের ফুলের মধ্যে থাকে। ফুলের বৃতির মধ্যেও কিন্তু এগুলোকে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ক্লোরোপ্লাস্টের ভেতরেই কি ঘটে, ফটোসিনথেসিস হয়ে থাকে, এই জন্য এগুলোর সংখ্যাও কি থাকে, অনেক বেশি পরিমাণে থাকে কোষের ভেতরে। তবে মনে রাখতে হবে, এগুলো মূলত ছত্রাক কোষের মধ্যে, ব্যাকটেরিয়া কোষে এবং নীলাভ সবুজ সেগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে 10 থেকে 40টি প্রত্যেকটা কোষের ভেতরে, নিম্ন শ্রেণীতে আরো কম এগুলো দেখে থাকি। ক্লোরেলা নামক এক কোষের শৈবালে একটি মাত্র বড় ক্লোরোপ্লাস্ট থাকে, যার মাধ্যমে সে খাদ্য তৈরির কাজগুলো করে থাকে। আমরা এর আকৃতি দেখতে পাই কিরকম। এই যে ক্লোরোপ্লাস্টের কথা বলেছি, যে আকৃতি আমরা বলছি হলো নানা রকম হয়ে থাকে, তবে মূলত এর আকৃতি হচ্ছে কি, লেন্সের মতো। ক্যামেরার যে লেন্স বলে থাকি আমরা, সেই লেন্সের মতো আকৃতি। এরপর আমরা বলছি হলো কারো কারো ক্ষেত্রে পেয়ালা আকৃতির, কারো কারো ক্ষেত্রে কি সর্পিল আকৃতির, স্পাইরোগাইরা এদের মধ্যে দেখে থাকি। জালিকাকার হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে আবার কি আংটি সদৃশ হয়ে থাকে। এই বিভিন্ন আকৃতির আমরা ক্লোরোপ্লাস্ট দেখে থাকি। এটাকে লেন্সের সাথে তুলনা করা হয়ে থাকে। এবং আরেকটা আছে কি, গোলাকার। এর আকৃতি হলো কি, ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন গোলাকার হয়ে থাকে। ভৌত গঠনে সাধারণত 6টি অংশ দেখা যায়। ক্লোরোপ্লাস্টের বহিরাবরণী থেকে শুরু করে এর ভেতরে যে ম্যাট্রিক্স ধাত্র থাকে, স্ট্রোমা থাকে, এবং এর মধ্যে থাইলাকয়েড থাকে, গ্রানা থাকে, গ্রানাম চক্র থাকে বা গ্রানাম ল্যামেলি থাকে। এই যে অংশগুলো, এগুলোর কটা অংশ রয়েছে, টোটাল হলো 6টি অংশ এর ভৌত গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা হচ্ছে আবরণী ঝিল্লি, বাইরের দিকে যে দ্বিস্তরীয় আবরণী থাকে, আবরণী ঝিল্লি। এরপর আমরা বলছি স্ট্রোমা, ভেতরের ম্যাট্রিক্সটার নাম দিয়েছি, ধাত্রের নাম বলেছি স্ট্রোমা। থাইলাকয়েড এবং গ্রানাম, এই যে ঢাক আকৃতির প্রত্যেকটা অংশের নাম দিয়েছি আমরা হলো থাইলাকয়েড। এবং এগুলো একসাথে মিলে একটা প্যাকেজ তৈরি করে, 10 থেকে 100টি মিলে একটা প্যাকেজ তৈরি করে, যার নাম বলেছি আমরা হলো গ্রানাম। এরপর হলো স্ট্রোমা ল্যামেলি। এই যে একটি আরেকটি থাইলাকয়েডের সাথে কি, গ্রানাম চক্রের সাথে একটা করে কি থাকে, কানেক্টিং থাকে, এগুলোর নাম বলেছি আমরা স্ট্রোমা ল্যামেলি। ডিএনএ এবং রাইবোজোম, এর ভেতরেও কিন্তু প্লাস্টিডের অভ্যন্তরেও ডিএনএ থাকে, তার ভেতরে কি থাকে, রাইবোসোম থাকে। ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস, এর ভেতরে যেখানে ফটোসিনথেসিস ঘটে থাকে তার নাম বলেছে ফটোসিনথেটিক ইউনিট। এবং এই যে আমাদের থাইলাকয়েড গুলোর ভেতরের দিকে কি থাকে, ফটোসিনথেটিক ইউনিট থাকে থাইলাকয়েডের ভেতরের দিকে। এবং এর মধ্যে আছে এটিপি সিনথেসিস। এবার যদি আমরা এর ভৌত গঠনটা একটু ভালো করে দেখি, কোন অংশটাকে আমরা কি বলেছি, এভাবে একটু মার্কিং করা আছে, আমরা এগুলো একটু ভালো করে দেখে দিই।
প্রিয় শিক্ষার্থী, আমরা বলছি যে দুটো মেমব্রেন থাকে, একটা বাইরের মেমব্রেন আবার একটা ভেতরের মেমব্রেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিস্ক গুলোকে আমরা বলেছি হলো থাইলাকয়েড, এবং এর মধ্যে আমরা এদেরকে নাম দিয়েছি হলো গ্রানাম। প্রত্যেকটা প্যাকেজকে এই ডিস্ক গুলো মিলে যে 10 থেকে 100টি মিলে প্যাকেজ তৈরি হয়, তার নাম বলেছি আমরা হলো গ্রানাম চক্র। এই প্যাকেজের নাম দিচ্ছি গ্রানাম চক্র। থাইলাকয়েডের মেমব্রেন, এখানে আমরা থাইলাকয়েড গুলোকে এরকম ভাবে সেকশন করে কেটে দেখিয়েছি, এগুলো থাইলাকয়েডের মেমব্রেন। এবং এটাকে আমরা বলছিল স্ট্রোমা। এই যে ধাত্র, এই ম্যাট্রিক্স যার ভেতরে এগুলো থাকে, তাদের নাম বলেছি আমরা হলো স্ট্রোমা। এর ধাত্রটার নাম দিয়েছি আমরা স্ট্রোমা। এবং একটি গ্রানাম চক্রের সাথে আরেকটি গ্রানাম চক্রের মধ্যে এখানে কি আছে, এটা কানেক্টিং আছে, যোগাযোগ আছে, এর নাম বলেছি আমরা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। এর নাম দিচ্ছি আমরা স্ট্রোমা ল্যামেলি। এরপর রাইবোজোমের কথা বললাম, এর ভেতরে রাইবোজোম থাকে। আর কি রয়েছে, ডিএনএ রয়েছে, যেখানে ডিএনএ রয়েছে। এই হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানলাম। এই যে এখানে আমরা বিভিন্ন ফটোসিনথেটিক ইউনিটগুলোর কথা বলেছি, যেখানে রয়েছে বিভিন্ন ফটোসিনথেটিক ইউনিট, এগুলো হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, এবং এই অংশগুলোর নাম বলেছি আমরা এটিপি সিনথেসিস। রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা একটু জেনে নেই এর মধ্যে কি কি উপাদান রয়েছে। বিশেষ করে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ডিএনএ, আরএনএ, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, এনজাইম, কোএনজাইম, খনিজ উপাদান। প্রিয় শিক্ষার্থী, এই উপাদানগুলো মিলেই হচ্ছে যে একটি ক্লোরোপ্লাস্টের বিভিন্ন রাসায়নিক উপাদান, যেগুলো নিয়ে একটি ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোপ্লাস্টের কাজ কি? আমরা জানি যে মূলত হলো কি, এগুলো ফোটন কণাকে বা সানলাইটকে এরা অ্যাবজর্ব করে। কোন জায়গায়? এই যে থাইলাকয়েডের মধ্যে এগুলো অ্যাবজর্ব করে। থাইলাকয়েডের ভেতরে আমরা ফটোসিনথেটিক ইউনিট দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এই ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে কি ঘটবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুটো একসাথে বিক্রিয়া করবে এবং ফোটন কণাগুলো এদেরকে স্টিমুলেট করবে। ক্লোরোফিল এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। এইটা হলো মূল ঘটনা, এই জায়গার মধ্যে এখানে মূল ঘটনা ঘটে। এবং এখানে বিভিন্ন ধরনের ফটোসিস্টেম থাকে, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 এগুলোর মধ্যে থাকে, এবং সেখানে ফসফোরাইলেশন প্রক্রিয়া ঘটে থাকে। এখানে এই জায়গার অভ্যন্তরে ফসফোরাইলেশনও হয়ে থাকে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, যেখানে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করা এদের হচ্ছে অন্যতম মূল কাজ। যেখানে আমরা বলছি যে এটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি এগুলো একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে, সাথে পানিও তৈরি হয়। আবারও ফসফোরাইলেশন প্রক্রিয়া তারা কি করে? এটিপি তৈরি করে। এদের আমরা দেখি যে লাইট ক্লোরোফিলকে হলো কি করে? স্টিমুলেট করে তারা এটিপি তৈরি করে। প্রক্রিয়ার নাম বলেছি আমরা ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। ফটো রেসপিরেশন করা, এখানে আমরা বলছি এটার নাম হলো ফটো রেসপিরেশন প্রক্রিয়া। সাইটোপ্লাজমিক বংশগতিতে সহায়তা করা, এটি আরেকটা কাজ করে, সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে থাকে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি, ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি, ফটো রেসপিরেশন করা এবং সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করা। গ্রানা এবং অন্যান্য অংশকে কি করে? ধারণ করে। আমরা যদি এই চিত্রটা দেখি যে গ্রানা এবং অন্যান্য অংশগুলোকে কি করে? এগুলো ধারণ করার কাজ করে থাকে। ক্লোরোপ্লাস্টের বহিঃগঠন এবং অন্তঃগঠনের সাথে কাজের একটা আন্ত সম্পর্ক রয়েছে, আমরা সেটি একটু দেখে নিই। ক্লোরোপ্লাস্টের বহিঃঝিল্লিতে ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, যেমন বলেছি আমরা ট্রান্সপোর্ট প্রোটিন, যার ভেতর থেকে উৎপাদিত দ্রব্য যেমন শর্করা এগুলো বাইরে পাঠানো এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করানো ইত্যাদি আদান প্রদানের কাজ করে। এগুলোর ভেতরে থাকে হলো ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিন গুলো কি করে? বাইরে থেকে এগুলো কার্বন ডাইঅক্সাইড ভেতরে নেয় এবং ভেতর থেকে উৎপাদিত গ্লুকোজ গুলোকে বাইরে বের করে দেয়। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে গ্রানা এবং স্টোমাতে ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে। ক্লোরোপ্লাস্টের গঠনাকৃতি বড় হলে গ্রানা এবং স্টোমা ধারণের ক্ষেত্রেও কি হয়? বড় হয়ে যায় বা বেড়ে যায়। ফলে এসব শারীরবৃত্তীয় কার্যাবলীও কি হয়? বৃদ্ধি পেয়ে থাকে। বহিঃঝিল্লির ভেদ্যতার কারণেই ক্লোরোপ্লাস্টের তৈরিকৃত শর্করা সাইটোসলে চলে আসে। বহিঃঝিল্লির ভেদ্যতা বেশি, এই জন্য শর্করাগুলো এই ঝিল্লিটাকে ভেদ করে বাইরের দিকে চলে আসতে পারে। সাইটোসলে চলে আসলে এগুলো শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। এভাবে বহির্গঠন এবং অন্তর্গঠন মিলিতভাবে ক্লোরোপ্লাস্টের কাজ সম্পন্ন করে। আর এটা কি বলছি আমরা? ক্লোরোপ্লাস্টের কাজের সাথে বহির্গঠন এবং অন্তর্গঠনের একটা আন্ত সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম। উদ্ভিদ দেহের
বা উদ্ভিদ কোষের অভ্যন্তরে খুবই গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট নিয়ে প্রত্যাশা করছি এই সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে তোমরা এগুলোকে আয়ত্তে নিতে পারবে। শিক্ষার্থীরা, সবাইকে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।